শেখ হাসিনার সাজা দেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রভাব কোথায় পড়বে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে তো যে কথাটি বলেছেন শেখ হাসিনার সাজা, জি, এই সাজা কি যেই অবৈধ, অসাংবিধানিক এবং অনির্বাচিত প্রতারণামূলক ফ্যাসিস্ট সরকার এবং তার অবৈধ কোর্ট কি দিতে পারে কিনা, প্রথম কোশ্চেন হলো এখানে। আর দ্বিতীয়, যে ক্যাঙ্গারু কোর্ট যে সাজা দিয়েছে সেটা আমার দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, যেই আদালত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেন, যে লক্ষ্যকে কেন্দ্র করে মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের যে 30 লক্ষ শহীদ, 3 লক্ষ নির্যাতিত মা বোন, যারা শিশু হত্যা করেছে, যারা গণহত্যা করেছে, যারা নারী হত্যা করেছে, যারা ধর্ষণ করেছে, নারী নির্যাতন করেছে, অগ্নিসংযোগ করেছে, যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, এই যুদ্ধাপরাধীদের জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 সনে মহান সংসদে পাশ করা হয় এই কোর্টকে। সুতরাং এই কোর্টের একটি বিধিমালা আছে, এই কোর্টের একটা টার্মস অফ রেফারেন্স আছে। সুতরাং এই কোর্ট শুধুমাত্র যারা আন্তর্জাতিক অপরাধের সঙ্গে জড়িত সেই জায়গায় এই কেসের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু আমরা দেখেছি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তথাকথিত এই ক্যাঙ্গারু কোর্ট, যেই কোর্ট সময় সময়ে ধারা চেঞ্জ করে এই কোর্ট গঠন করেছে, এবং এই এখতিয়ার তাদের আছে কিনা, এবং যেই কোর্টে বিচারপতি গোলাম মুর্তজা, যে অস্থায়ী বিচারপতি শফিউল আলম মাহমুদ, যে বিএনপির মিছিলের সাথে জড়িত বিচারপতি মহিতুল হক আনাম চৌধুরী, শিবির জামাত রাজনীতির সঙ্গে জড়িত, এবং যেই প্রসিকিউটর তাজিল 1998 সালে রাজশাহী ইউনিভার্সিটিতে সিরাজুল সালিনের সদস্য এবং শিবির থেকে রিক্রুট, যে মার্ডার কেসের আসামি, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে উকিল ছিল, সেই উকিল বর্তমান প্রসিকিউটর হিসেবে থাকতে পারে কিনা। আমি আইনজীবী না, তবু আমার সাধারণ জ্ঞানে যতটুকু বুঝি এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সুতরাং এবং মহান মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধে যাদের বিচার হয়েছে তারই প্রতিশোধ নেওয়ার জন্য, মহান মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য, 71-এর স্বাধীনতার প্রতিশোধ নেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এই ক্যাঙ্গারু কোর্টে বিচার করেছে। আমি মনে করি এই বিচারের মাধ্যমে আমাদের মৌলিক যে কাঠামো, আমরা আওয়ামী লীগ 76 বছর পার করেছে এই দেশে, এই উপমহাদেশে একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, যে সংগঠন মহান মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এবং 75 পরে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে মধ্যমায়ের দেশে যিনি পরিণত করেছেন, এবং সারা বিশ্বের কাছে বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতির দেশে পরিণত হয়েছে। তাই আজকের এই তথাকথিত সাজা আইনকে, সুশাসনকে, বিচার ব্যবস্থাকে, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করেছে, এবং এর মাধ্যমে আমরা হ্যালো, জি শুনছি আমি, এর মাধ্যমে বাংলাদেশকে 71-এর পূর্বেই অবস্থায় নিয়ে গিয়েছে, যা আমাদের জন্য একটি বিরাট প্রশ্নের সম্মুখীন করেছে, এবং আগামী প্রজন্মকে একটি পাকিস্তানি স্টাইলে দেশকে শাসন করার এবং পাকিস্তানের কার্বন কপিতে পরিণত করেছে। যার জন্য আমি মনে করি এটা বাংলাদেশের এই সাজা বাংলাদেশের রাজনীতিতে এবং মুক্তিযুদ্ধের পক্ষের, স্বাধীনতার পক্ষের জনগণের উপর একটি বিশাল প্রভাব ফেলবে, যা একটি অস্থিতিশীল দেশে পরিণত করবে, যেটা
আগামী দিনে বাংলাদেশকে স্থিতিশীলতাকে নষ্ট করবে, যেই জায়গায় বাংলাদেশের রয়টার্স কয়েকদিন আগে বলেছে 50% মানুষ আওয়ামী লীগ করে, এবং আমরা মনে করি সকল জরিপে এখন আওয়ামী লীগ 60% উপরে। এবং স্বাধীনোত্তর বাংলাদেশে বর্তমানে জননেত্রী শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, আওয়ামী লীগ জনপ্রিয় দল। এই জনপ্রিয় জনব্যক্তি বিশেষ করে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে দেশের রাজনীতি চিন্তা করা যায় না। তাই আমি মনে করি আগামী দিনে শেখ হাসিনা বিহীন বাংলাদেশ একটি অচল অবস্থার দিকে যাবে বলেই আমি মনে করি। ধন্যবাদ সৌর ভাই আপনাকে। আমার দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে যে 17 তারিখ জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণার দিন ধার্য করেছিল, সে 17 তারিখে রায়টা ঘোষণা হয়েছে, এবং সেম ডেতে আপনার মানে 16 তারিখ রাতেই ঘোষণা দিয়েছে বুলডোজার নিয়ে 32 নম্বরের সেই ভাঙা বাড়ি আবারও ভাঙবে, এবং সেদিকে বুলডোজারও গিয়েছে। এবং সেই সময় গোপনে একটা চুক্তি হয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? কেন ওই ডেটেই চুক্তিটা করতে হবে, কেন আগে বা পরে নয়? ধন্যবাদ আপনাকে। আপনি যদি একটু পিছনের দিকে ফিরে যান, 2006 10ই অক্টোবর 2006 আমাদের এই যে অশান্তির নোবেল লরিয়েট ইউনূস সাহেব এবং গ্রামীণ ব্যাংকে 10ই অক্টোবর 2004 নোবেল প্রাইজ দেওয়ার জন্য অ্যানাউন্স করে। এর 5 দিন পরে ইউনূস সাহেব চট্টগ্রামে যান, এবং চট্টগ্রামে যে এক সম্বর্ধনায় তিনি বলেন চট্টগ্রাম বন্দর মুক্ত করে দিন, দেশের চিত্র পাল্টে যাবে। অর্থাৎ তিনি এই নোবেল পুরস্কার নিঃসন্দেহে এই বিভিন্ন চুক্তি দিবেন বলেই এই নোবেল পুরস্কারকে দেওয়া হয়েছে, যার জন্য তিনি 5 দিন পরে বলেছিলাম চট্টগ্রাম বন্দর মুক্ত করে দিন, দেশের চিত্র পাল্টে যাবে। আজকে 19 বছর পরে অনেকবার তিনি চেষ্টা করেছেন চট্টগ্রাম বন্দরকে বিদেশের হাতে তুলে দিতে, এবং চট্টগ্রাম বন্দর বিদেশের হাতে তুলে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার অর্থনীতির প্রবাহ, বিশেষ করে বাংলাদেশের মূল ইনকামের একটি বিশাল অংশ এই চট্টগ্রাম বন্দর থেকেই আসে। সুতরাং এই চট্টগ্রাম বন্দরের এই যে চুক্তি নিরবিচ্ছিন্ন করার জন্য মানুষের চিন্তা ভাবনার দিক সেটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য সেই 17ই নভেম্বর দিনকে ধার্য করেছিল। একদিকে বুলডোজার পাঠিয়েছে, আরেকদিকে বঙ্গবন্ধু কন্যার সেই তথাকথিত রায়, এই রায়ের মাধ্যমে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে, এবং সেই চিটাগাং পোর্ট, লালদিয়া টার্মিনাল নির্মাণ, কেরানীগঞ্জ, পাটগাঁও, সেন্ট মার্টিন সমুদ্রে অবস্থিত যত মিনারেল আছে, আমাদের যে মূল শক্তি, মূল অর্থনৈতিক প্রবাহকেই বিদেশের কাছে বিক্রি করে দিয়েছে। সুতরাং এই ইউনূস আমাদের দেশের জন্য একটি অভিশাপ। সুতরাং আমাদের এখন থেকেই এই ইউনূস সরকারের বিরুদ্ধে সারা দেশকে লড়তে হবে, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, মুক্তিযুদ্ধের স্বার্থে, আমাদের অর্থনীতির স্বার্থে, পরবর্তী প্রজন্মের স্বার্থে। ধন্যবাদ সৌর ভাই। এই যে রায়টা দেওয়া হলো, এর কারণে কি আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা এই রায়ের কারণে? কারণ অনেক বিশ্লেষক বলছে যে এই রায়ের কারণে আওয়ামী লীগ হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না, বা শেখ হাসিনা ঘুরে দাঁড়াতে পারবে না। ধন্যবাদ। আপনি যদি একটু খেয়াল করেন, বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালের 23শে জুন প্রতিষ্ঠিত হয়েছিল, এবং দীর্ঘ
55-56 বছর আওয়ামী লীগ অনেক ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানিরাও তাদের মার্শাল কোর্টে বঙ্গবন্ধুকে ফাঁসির রায় দিয়েছিল, কিন্তু পাকিস্তানিরা পারে নাই। এবং বঙ্গবন্ধু বীরের বেশে সেদিন বাংলাদেশে ফিরে এসেছিলেন। আজ ঠিকই সেই 55 বছর পরে আবারও এই স্বাধীনতা বিরোধী চক্র এবং বঙ্গবন্ধুকে কন্যাকে বারবার এইবার 20 বার হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা মনে করি এই ক্যাঙ্গারু কোর্ট যে রায় দিয়েছে, এই রায় বাংলাদেশের জনগণ মানে না, বিশ্ববাসী মানে না। এবং বিশ্বের বিভিন্ন সংস্থাগুলো, আন্তর্জাতিক অ্যামনেস্টি সংস্থাগুলো এবং বিশ্বের বিভিন্ন পত্রিকাগুলো, বিভিন্ন মিডিয়াগুলো এই রায়কে মনে করে অসম্পূর্ণ, অযৌক্তিক এবং যেই রায়ের গ্রহণযোগ্যতা নাই, সেই রায় ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যাকে এবং আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আমি মনে করি বরঞ্চ বঙ্গবন্ধু কন্যা আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে, আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়েছে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বেড়েছে। আমি বিশ্বাস করি আগামী দিনে বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশের আপামর জনসাধারণ বীরের বেশে দেশে ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগ সবসময় প্রাসঙ্গিক ছিল, আগামী দিনেও প্রাসঙ্গিক থাকবে ইনশাল্লাহ। সবুর ভাই, আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন করে, যে 2026-এর ফেব্রুয়ারি মাসে ইলেকশন করার কথা, আওয়ামী লীগ ছাড়া কি ইলেকশন করা সম্ভব কি না? আর যদি ইলেকশন করে আপনারা কি করবেন তখন? ধন্যবাদ আপনাকে। আপনি যদি একটু পিছনের দিকে খেয়াল করেন, আওয়ামী লীগ 1991 থেকে 2008 আওয়ামী লীগ শতকরা 48.04% ভোট পেয়েছিল। তারপরে আমি 2014, 18, 24 এবং বর্তমানে আমি মনে করি এবং সকল জরিপে আওয়ামী লীগ শতকরা 60% উপরে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে সাপোর্ট করে। তাই আমরা মনে করি বঙ্গবন্ধু কন্যাকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো নির্বাচন সফল হবে না, এই নির্বাচন গ্রহণযোগ্যতা হবে না এবং বাংলাদেশ জনগণের এই নির্বাচন প্রত্যাখ্যান করবে এবং মানবে না। এরপরও যদি আপনাদের ছাড়া যদি ইলেকশন করে, তাহলে আপনাদের করণীয় কি হবে? আপনারা কি চুপচাপ বসে থাকবেন নাকি আন্তর্জাতিক ভাবে এটাকে তুলে ধরবেন? কারণ আপনাদেরই তো অনেক আছে, মনে 30-35% তো আপনাদের ভোটার আছে। আমাদের আপনার রয়টারের হিসাবে শতকরা 50% উপর এখন আওয়ামী লীগ। আমরা জনগণকে সাথে নিয়ে, বঙ্গবন্ধু কন্যাকে সাথে নিয়ে দেশে এবং আন্তর্জাতিক ভাবে এই তথাকথিত যে নির্বাচনের প্রহসন মার্কা নির্বাচনে আমরা প্রতিরোধ করার জন্য সর্বাত্মক আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার সাথে কি আপনার এলাকার নেতা কর্মী এবং তৃণমূলের সমর্থকদের সাথে যোগাযোগ আছে কিনা? আমাদের নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী, আমার দাউদকান্দি, তিতাস এবং মেঘনার জনগণের সঙ্গে আমার সম্পর্ক সবসময়, আমার সঙ্গে তৃণমূলের নেতাকর্মী এবং জনগণের সঙ্গে সবসময় আমার সঙ্গে সম্পর্ক আছে এবং যোগাযোগ আছে। এই রায়ের পরে আপনার কি রায়টাকে নিয়ে কি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো ইচ্ছা আছে, নাকি আপনারা সরাসরি হেগে চলে যাবেন? যেই কোর্টকে আমরা মনে করি এই কোর্ট অবৈধ, সুতরাং এই কোর্টের ব্যাপারে আমাদের সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন আছে, সারা বিশ্ববাসীর প্রশ্ন আছে। সুতরাং এই ব্যাপারে আমাদের আওয়ামী লীগের সেন্ট্রাল বডি এবং আমাদের আলাপ আলোচনা করে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব। তবে আমরা মনে করি এই রায় বাংলাদেশের জনগণ মানে না, বিশ্ববাসী মানে না, এই
এবং জনগণই এই বঙ্গবন্ধু কন্যাকে আবার বীরের বেশে দেশে ফিরিয়ে আনবে ইনশাল্লাহ। আর এই 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 যে রায়, এই রায় ইনশাল্লাহ জনগণের মাধ্যমে এটা আগামী দিনে এই যে আপনার বে অফ বেঙ্গলে ভেসে যাবে ইনশাল্লাহ। সবুর ভাই, আমার কাছে একটা পত্রিকার নিউজও হয়ে গেছে অলরেডি, এবং কিছু গোয়েন্দা রিপোর্ট আছে যেখানে আপনার 8জন বাংলাদেশি লোকের নাম আছে যারা আপনার ব্লাস্ট, এই যে দিল্লিতে যে ব্লাস্ট হয়েছিল সেটাতে জড়িত বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট। এই বিষয়ে কি আপনি কিছু জানেন বা শুনেছেন কি? না, এই বিষয়ে আমি অনেক কিছু জানি না, তবে আমরা বঙ্গবন্ধু কন্যা দীর্ঘ এই 15.5 বছর বাংলাদেশকে জঙ্গি মুক্ত রাখতে সবসময় কাজ করে গেছেন, এবং আজকে এই জঙ্গি ইউনূস এবং বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠীরাই যেহেতু এই দেশে একটি স্থিতিশীলতা চায় না বলেই তারাই বাংলাদেশকে অস্থিতিশীলতা করেছে, এবং আমি মনে করি এর সঙ্গে ভবিষ্যতেই বলতে পারবে যে তাদের সঙ্গে যোগসূত্র আছে কিনা। কেননা এই বাংলাদেশে একসাথে কিন্তু 64টা ডিস্ট্রিক্ট 63টা ডিস্ট্রিক্টে একসাথে বোমা বাস্ট হয়েছে, এবং হোলি আর্টিজান কিন্তু হয়েছে, সুতরাং কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না। সবুর ভাই, আমার আপনার উপদেষ্টা মাহফুজ আলম সে কিছুদিন আগে একটা বক্তৃতা এবং ফেসবুক পোস্টে বলেছিল যে 2-4 মাসের ভেতরে অনেক গন্ডগোল হতে পারে দেশে, এবং এর সাথে যদি মৌলবাদীরা মিশে যায় তাহলে অন্যরকম পরিস্থিতি হবে। এটা কি আপনি কিছু বুঝতে পারছেন? মৌলবাদীদের কথা বলা হচ্ছে, তার মানেটা কি সে বুঝাতে চাচ্ছিল? আজকের যে বাংলাদেশের অবস্থা, আজকে অর্থনীতির অবস্থা বলেন, রাজনীতির অবস্থা বলেন, সামাজিক অবস্থা বলেন, আজকে বাংলাদেশ অর্থনীতির তলানিতে রয়ে গেছে। আজকে মানুষের জীবনের নিরাপত্তা নাই, আজকে বেকার, লক্ষ লক্ষ লোক বেকার হয়েছে, আজকে জঙ্গিদের উত্থান, এবং আমি মনে করি যে মাহবুব সাহেবই ভালো বলতে পারবেন আজকের অবস্থানের সঙ্গে, যে তিনি বলেছেন নিশ্চয়ই তিনি জানেন, যার জন্য তিনি বলেছেন। চট্টগ্রাম বন্দর নিয়ে সিপিবি এবং বন্দরের যে ইয়েগুলো আছে, সংগঠনগুলো, শ্রমিক সংগঠনগুলো আছে, ওরা ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছে। সম্ভবত শনিবার থেকে নতুন আন্দোলন করবে আবার। আপনারা কি এটাকে সমর্থন করেন কিনা, এই আন্দোলনকে? মানুষের সঙ্গে জীবনের যে জায়গায় জীবন জড়িত, যেখানে দেশের স্বার্থ জড়িত, দেশের স্বার্থের সকল জায়গায় আমরা সমর্থন করি, এবং এই বন্দর বাংলাদেশের অর্থনীতির একটা মূল প্রাণ কেন্দ্র। সুতরাং এই যেটা প্রফিটেবল জায়গা, সেখানে অবশ্যই আমরা মনে করি যে এটা মানুষের নৈতিক অধিকার আছে যে এই বন্দর বাংলাদেশকে নিজেদেরকে চালানো। কারণ বন্দরটা একটা লাভজনক প্রতিষ্ঠান ছিল। আমার কাছে যে ডাটা আছে তাতে দেখা গেছে যে বন্দর গত প্রায় 30 বছর যাবত আপনার যত যে দুর্নীতি আছে সবকিছু আছে, এটা স্বীকার করার পরও প্রচুর লাভজনক ছিল। কিন্তু বর্তমানে যাদের সাথে চুক্তি হয়েছে তারা যে এই লভ্যাংশ আমাদেরকে দেবে বছরে, তা গত 30 বছরের তুলনায় 4/1 ভাগ। মানে প্রতি বছরে এক্সাম্পল যদি 1 কোটি টাকা হয়, এখন দিবে তারা মাত্র 25 লাখ টাকা। এই জিনিসগুলোকে কিভাবে দেখেন? আমরা সবসময় কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় কিন্তু দেশের স্বার্থের ব্যাপারে কথা বলে আসছেন। যেহেতু তিনি দেশের স্বার্থের ব্যাপারে কথা বলেছেন, এই জন্যই কিন্তু তার বিরুদ্ধে আজকে এই আন্দোলন। এবং আমরা মনে করি যে চিটাং যে বন্দর, যেই বন্দরের যে ইনকাম, শুধু এটা হলো আপনার
আপনি তার উত্তর দিয়েছেন, কিন্তু এর সাথে যে আরো অনেক ইনকাম রয়েছে সেগুলো কিন্তু এখানে প্রশ্ন সম্মুখীন হবে। এবং আপনার গতকালকের পত্রিকাতেই প্রথম এসেছে যে 10 বছরের জন্য সমস্ত কর মৌকুফ। এটাকে দেখেন, এটা কি সেম গ্রামীণ ব্যাংকের মতন অবস্থা হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, এটা গ্রামীণ ফোনের কথা বলতে পারেন, এটা গ্রামীণ ব্যাংকের কথা বলতে পারেন। এই জায়গায় হিডেন কিছু হয়তো কোন চুক্তি হয়েছে, যেটা প্রথমেই আপনাকে বলেছিলাম। ইউনূস সাহেব যখন নোবেল প্রাইজ পেয়েছেন তার 5 দিন পরে 15ই অক্টোবর তিনি চট্টগ্রামে গিয়ে বলেছিলেন চট্টগ্রাম বন্দর মুক্ত করে দিন, দেশের চিত্র পাল্টে যাবে। অর্থাৎ ওনার উদ্দেশ্য আজ থেকে 19 বছর 20 বছর আগ থেকেই ছিল যে এই বন্দরের প্রতি তার লোভ ছিল, এবং এই বন্দর যে একটি বাংলাদেশের অর্থনীতির যে প্রাণ, এই প্রাণকে নিঃশেষ করে দেওয়াই, বা এখান থেকে হয়তো অন্য কোনো কিছু চিন্তা ভাবনা থাকতে পারে, সেটা ভবিষ্যতেই বলতে পারবে। সবুর ভাই, এই শেখ হাসিনা কি খুব সহসা দেশে ফিরছে কিনা? উনি কি দেশে ফিরবে সহসা নাকি? আমরা জনগণের কোশ্চেন, এটা দর্শকের কোশ্চেন, এটা আমার নয়, এটা আমাদের দর্শকদের কোশ্চেন। হ্যাঁ, আমরা জনগণকে সাথে নিয়েই আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি পারি আমরা ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। যদি এই সরকার, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা যদি আপনাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে কি আওয়ামী লীগকে ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যাবে? যেহেতু এই সরকার অবৈধ, এই সরকার যেহেতু 2 দিন আগে আপনি একটা খেয়াল করেছেন, 2 দিন আগে কিন্তু আদালত একটা রায় দিয়েছে, সেই রায়ে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করেছে। এবং সেই জায়গায় কিন্তু একটা জিনিস, এই বিল পাশ করার মাধ্যমে, যদিও তারা বলেছে চতুর্দশ সংসদের ইলেকশন হবে, এটা না, অর্থাৎ চতুর্দশ সংসদ ইলেকশন করার মাধ্যমে প্রমাণ করেছে যে কোন দলীয় সরকারের আন্ডার ইলেকশন হতে পারে না, এবং ইউনূস সাহেব নিজেই দলীয়, সুতরাং তার আন্ডারে নিরপেক্ষ ইলেকশন হতে পারে না। সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা, সেখানে বলা আছে যে এই সরকারের আন্ডারে ইলেকশন ফেয়ার হবে কিনা। যেহেতু তার আন্ডারে ফেয়ার ইলেকশন হবে না, সুতরাং একটা নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হওয়াটাই বাঞ্ছনীয়। এখন যেমন আপনারা বলছেন যে ইলেকশন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তার মানে আপনার এই যে এখনো আপনার শেখ হাসিনা বলছেন উনি পদত্যাগ করেননি, বা 106 যেটা, এইটাকেও বলতেছে যে ফেক, সকলেই বলতেছে, কারণ সেনাবাহিনীর অধীনে ছিল ওই সময় কোর্টের আইনজীবীরা। তাহলে কি আওয়ামী লীগ মেনে নিচ্ছে যে 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ আসলে পদত্যাগ করেছিল সকলে? না, আওয়ামী লীগ 2005-ই আগস্ট আওয়ামী লীগ পদত্যাগ করে নাই, পদত্যাগের কোন কাগজ তো নাই। বঙ্গবন্ধু কন্যাকে সসম্মানই কিন্তু তা বাংলাদেশের বিমান বাহিনীর বিমানই কিন্তু নিয়ে আসা হয়েছে, অর্থাৎ তিনি রাষ্ট্রীয়ভাবেই এসেছেন, সুতরাং পদত্যাগের প্রশ্নই আসে না। তাহলে তো এখন পর্যন্ত আপনারা ক্ষমতায়। হ্যাঁ, যদি ওইভাবে বলতে যান, সাংবিধানিক হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী। সবুর ভাই, আমার আরেকটা জিনিস, এইটা আপনাকে হয়তো এইটার পর হয়তো আরেকটা কোশ্চেন করব, আপনার সময় বেশিক্ষণ নিব না। সেটা হচ্ছে যে সবুর ভাই, গত পরশুদিন যুগান্তরে এবং গতকালকে আরো 4-5টা পত্রিকাতে পাইলাম যে আপনার আওয়ামী লীগের মধ্যে এই একটা কমিটি ঘোষণা হতে পারে, বা আওয়ামী লীগ এভাবে যে কোন জায়গায় বলছে হয় সেলিনা হায়াত আইবি, বা আপনার আমাদের সাবেক স্পিকার যে শিরিন শারমিন, অথবা ইয়ের নাম বলা হচ্ছে, সাবের হোসেন চৌধুরীর নাম নিয়ে বলা হচ্ছে। যদিও আমরা জানি যে সাবের হোসেন চৌধুরী কিছুদিন আগেই বলেছিলেন যে উনি শেখ হাসিনা ছাড়া বাকি আওয়ামী লীগ মানেন না। এইরকম কিছু কি আপনারা শুনেছেন কিনা? পত্রপত্রিকায় কিন্তু ব্যাপক হারে লেখালেখি হচ্ছে এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ। এই ধরনের পত্রপত্রিকায় 111-এর সময় অনেক লেগেছে,
বিগত বঙ্গবন্ধুর আমলে এইরকম অনেক সময় অনেক হয়েছে, এবং এই আওয়ামী লীগের এই ৭৬ বছরে এই ধরনের প্রোপাগান্ডা অনেক হয়েছে, কিন্তু আওয়ামী লীগের উত্থানকে কেউ ধরে রাখতে পারে নাই। আওয়ামী লীগ যতই সমস্যার সম্মুখীন হয়েছে, আওয়ামী লীগ তত শক্তিশালী হয়েছে। এবং আপনাকে আমরা বলতে পারি আওয়ামী লীগের A to Z, সেই তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, এবং শেখ হাসিনা বিহীন বাংলাদেশে আওয়ামী লীগ কোন নির্বাচনে যাবে না ইনশাল্লাহ। শেখ হাসিনাই আমাদের নেত্রী। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের আপামর জনসাধারণ এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা আছেন, ওনারা একক শেখ হাসিনার নির্দেশনাই মানবেন, এখন আর অন্য কোনো কারো দরকার নেই? জননেত্রী শেখ হাসিনাকে বাইরে বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূল থেকে, আমি আবারও বলছি, তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া কোনো কিছু চিন্তা করে না। এবং জননেত্রী শেখ হাসিনাই আমাদের ঐক্যের প্রতীক, জননেত্রী শেখ হাসিনাই আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক, জননেত্রী শেখ হাসিনাই উন্নয়নের প্রতীক, জননেত্রী শেখ হাসিনাই সমৃদ্ধি, অগ্রগতি, বাংলাদেশের স্থিতিশীলতার প্রতীক, শেখ হাসিনাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক। তার মানে এক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এই মুহূর্তে মানা হবে, সেটাই আমি জানতে চাচ্ছিলাম। এর বাইরে কিছু হবে না, এর বাইরে কিছু হবে? তার মানে পত্রিকাতে যতই লেখুক যে অমুক আসছে তমুক আসছে, এটা মাথায় না নেওয়া। আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক বাংলাদেশের উপকার, আগামীর বাংলাদেশের উপকার। সৌরভ, আমি একটা জিনিস আমার একটু জানার খুব শখ, হঠাৎ করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, যেখানে বাংলাদেশের মিডিয়া বা ইন্টারন্যাশনাল মিডিয়াও এতদিন আপনার ইউনূস সাহেবের জয় জয়কার করছিলেন, সেইখানে হঠাৎ করে পৃথিবীর সমস্ত প্রভাবশালী পত্রিকাগুলো, যেগুলা গত 50 বছরে আওয়ামী লীগ বা আপনার কোনো বাংলাদেশ সম্পর্কে নিউজ করেনি, রয়টার্স, তারপরে ব্লুমবার্গ, AP, হঠাৎ করে গত 2 সপ্তাহে কেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নিউজ করছে বারবার? যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা সবসময় প্রাসঙ্গিক, যার জন্য আপনারা দেখবেন CNN, BBC, রয়টার্স, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী পত্রিকাগুলো এবং ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো, জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এবং বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা, তারা মনে করে যে এই যে রায়, এটা ক্যাঙ্গারু কোর্টের রায়, এটা একটি দেশ এবং একটি জাতিকে নিঃশেষ করতে চায়, এই রায় জাতিকে অকার্যকর করতে চায়, এই রায় ব্যর্থ করতে চায়, এবং এই রায় একটি দেশকে পরাধীনতার শৃঙ্খলে বন্দী করতে চায়। তাই আমি মনে করি সারা বিশ্বের মুক্তিকামী মানুষ, সারা বিশ্বের প্রভাবশালী পত্রিকাগুলো এ থেকে এর বিরোধিতা করছে এবং তারা বাস্তবতার নিরিখেই জননেত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলছে।